আচ্ছা, স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাদের এই সেমিস্টারে যে সাবজেক্টটা পড়ানো হবে, সাবজেক্টটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেইনটেনেন্স অ্যান্ড টেস্টিং। ঠিক আছে, এটা হলো সাবজেক্টটার নাম। এটা একটা ফুল 100 মার্কসের থিওরিটিক্যাল পেপার এবং 50 মার্কসের একটা প্র্যাকটিক্যাল পেপার। ঠিক আছে, তো এই সাবজেক্টের মধ্যে কি কি আছে? সাবজেক্টের নামটা থেকেই দেখো, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেইনটেনেন্স অ্যান্ড টেস্টিং, এই নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এই সাবজেক্টের মধ্যে আমরা বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেগুলো কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টলেশন করবার জন্য কি কি প্রসিডিওর ফলো করতে হয়, মেইনটেনেন্স কিভাবে করতে হয়, এবং ইনস্টলেশনের সময়ে অথবা রানিং কন্ডিশনেও কি কি টেস্টিং করতে হয়। ঠিক আছে, তো সেইগুলো সংক্রান্ত আলোচনা এই সাবজেক্টটার মধ্যে করা হয়। এবার এই যে সাবজেক্ট, সেখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বলতে তোমরা কি কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়েছো বলো? মেশিনের মধ্যে, ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে তোমরা এতদিন পর্যন্ত কি কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়েছো বলো? থার্ড সেমিস্টার থেকে তো তোমরা ইলেকট্রিক্যাল বিভিন্ন মেশিন পড়েছো, সে সমস্ত মেশিনগুলোর নাম একটু বলো। স্যার ট্রান্সফরমার, আর ইন্ডাকশন মেশিন, ট্রান্সফরমার, ইন্ডাকশন মেশিন, আর অল্টারনেটর, ইন্ডাকশন অল্টারনেটর, আর স্যার ডিসি জেনারেটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর, আর ইন্ডাকশন জেনারেটর। ইন্ডাকশন জেনারেটর। আচ্ছা, প্রোটেকশন যেগুলো সুইচ গিয়ার সেগুলো পড়ছি স্যার। সেগুলো করেছো, সেগুলো এখানে আমি মেশিনের মধ্যে বলতে পারি। মেশিনের মধ্যে তোমরা ফার্স্টলি ডিসি মেশিন পড়েছো, তাই তো? ফার্স্টলি একদম থার্ড সেমিস্টারে ফার্স্টে কি মেশিন পড়েছিল? ডিসি মেশিন, এবং ফার্স্টে ডিসি মেশিন পড়েছো এবং ট্রান্সফরমার পড়েছো, তাই তো? ডিসি মেশিন, ট্রান্সফরমার। তারপরে ফোর্থ সেমিস্টারে কি কি পড়েছো? ফোর্থ সেমিস্টারে তোমরা পড়েছো এসি অল্টারনেটর। মেশিনস। এসি মেশিনের মধ্যে ইন্ডাকশন মেশিন। ইন্ডাকশন মেশিনের মধ্যে কি কি ধরনের পড়েছো বলো? ইন্ডাকশন মেশিন দু ধরনের পড়েছো, তাই না? ইন্ডাকশন মেশিন দু ধরনের, একটা হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ। মূলত তোমরা ইন্ডাকশন মোটরই পড়েছো। ইন্ডাকশন জেনারেটর কি পড়েছো তোমরা? ইন্ডাকশন জেনারেটরও অল্প ছিল। ঠিক আছে, থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন, এবং ইন্ডাকশন মেশিনের মধ্যে মূলত মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটরও করে থাকতে পারে। আর হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে আমাদের হচ্ছে সিঙ্ক্রোনাস অল্টারনেটর, মানে সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর, এবং সিঙ্ক্রোনাস মোটর। এই মূলত এই ধরনের ইকুইপমেন্টসগুলো তোমরা তোমাদের সিলেবাসে মেশিনের মধ্যে পড়েছো। ঠিক আছে, এবার মেশিনের মধ্যে যেগুলো তোমরা পড়েছো মেন টপিকগুলো, সেগুলো হচ্ছে এই সমস্ত মেশিনের কনস্ট্রাকশন কি রকম টাইপের, এই সমস্ত মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল কি রকমের, এবং তারপরে তোমরা পড়েছো যে এই মেশিনের বিভিন্ন ধরনের টেস্ট, কিছু কিছু টেস্টও পড়েছো তোমরা। ঠিক আছে, সেই কি কি ধরনের টেস্ট করা হয় প্রত্যেক মেশিনেরই কিছু কিছু টেস্ট তোমরা পড়েছো নিশ্চয়ই। এবং তারপরে হচ্ছে মেশিনের কিছু ইকুইভ্যালেন্ট সার্কিট পড়েছো তোমরা, মানে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবার জন্য মেশিনটাকে কি রকম সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় সেসব সংক্রান্ত কিছু আইডিয়া তোমাদের হয়েছে। এবার সেই আইডিয়াগুলোর তো তোমাদের থাকলোই, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাওয়া হবে, তখন এই আইডিয়াগুলোকে সাথে সাথে তোমাদেরকে জানতে হবে যে মেশিন কি করে ইনস্টল করতে হয়, ইনস্টলেশনের সময় কি কি স্টেপ ফলো করতে হয়, ইনস্টলেশন করবার আগে কি কি টেস্ট করতে হয়, রানিং হয়ে যাওয়ার পরে যখন শাটডাউন হবে বা যখন কোনো ব্রেকডাউন হবে তখন মেনটেনেন্স কিভাবে করতে হয়, বা কোনো সমস্যা ঘটলে কিভাবে সেগুলো সমস্যার কারণটা খুঁজে বার করতে হবে, এবং তারপরে কিভাবে সেটা সমাধান করা যাবে, এইগুলো সংক্রান্ত যে ধারণা সেগুলো এই সাবজেক্টটার মধ্যে থেকে তোমরা পাবে। ঠিক আছে, এবং এই যে কোর্সটা, এই কোর্সের মাধ্যমে তোমরা কি কি, এর উদ্দেশ্যটা কি? দেখো, ফার্স্টলি হচ্ছে এর উদ্দেশ্য যেটা বলেছে যে দিস ইজ টেকনোলজি লেভেল সাবজেক্ট উইথ অ্যাপ্লিকেশন ইন ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, পাবলিক ইউটিলিটি ডিপার্টমেন্টস সাচ অ্যাজ পিডব্লিউডি, ইলেকট্রিসিটি বোর্ড, এটসেট্রা। ঠিক আছে, মানে এখান থেকে তোমরা যে নলেজ লাভ করবে, যে টেকনোলজিগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, সেই টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে
কি করবে তোমরা সেই টেকনোলজিগুলো যেগুলো এখানে তোমরা জানলে, প্র্যাকটিক্যাল ইনস্টলেশন কিভাবে হয় বা টেস্ট কি কি করতে হয় সেই সংক্রান্ত আইডিয়াগুলোকে তোমাদের তো থাকলো। এবার সেই আইডিয়াগুলো কাজে লাগিয়ে যখন তোমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন কমার্শিয়াল প্রেমিসেসে বা পাবলিক ইউটিলিটি ডিপার্টমেন্টস যেমন হচ্ছে পিডাব্লিউডি অথবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এই সমস্ত জায়গায় যখন তোমরা সার্ভিস করবে তখন কিন্তু এই সাবজেক্টের নলেজ তখন তোমাদের কাজে লাগবে। সবকটাই সবগুলো কাজে লাগবে না, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনের ব্যবহার বেশি হয়, তো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এই সাবজেক্টটা সংক্রান্ত ধারণা তোমাদেরকে পরে বিশেষভাবে সাহায্য করবে, ঠিক আছে। এবং এই সাবজেক্ট পড়বার পরে তোমরা কি করতে পারবে, আরেকটা বলেছে না, আফটার স্টাডিং দিস সাবজেক্ট দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ইন্সপেক্ট, টেস্ট, ইনস্টল অ্যান্ড কমিশন ইলেকট্রিক্যাল মেশিন অ্যাজ পার আইএস, ঠিক আছে। মানে এই সাবজেক্ট যখন পড়া হয়ে যাবে, তো এই সাবজেক্টের যথাযথ ধারণা যদি তোমরা পেয়ে যাও, তখন তোমরা কোনো একটা জায়গায় হয়তো মেশিনকে ইন্সপেকশন করতে গেলে, ঠিক আছে, মেশিন ইন্সপেকশন কিভাবে করবে সে সংক্রান্ত ধারণা থাকবে। মানে একটা মেশিন হয়তো চলছে, সেখানে কি কি জিনিস তোমার মূল দেখা, সেগুলো দেখবে, কি করে ইন্সপেকশন করতে হয় সেটা জানতে পারবে, কি করে টেস্ট করতে হয় সেটা করতে পারবে, মেশিন ইনস্টলেশন করবার জন্য কি কি প্রসিডিউর আছে সেগুলো তোমার জানা থাকবে। তাই যখন কোনো মেশিন আসবে কোনো ফ্যাক্টরিতে বা কোনো প্রেমিসেসে, সেখানে সেটাকে ইনস্টল করবার জন্য কি কি স্টেপ ফলো করা উচিত সেগুলো সংক্রান্ত ধারণা তোমার থাকবে, ঠিক আছে। এবং ইনস্টল করবার পরে মেশিনটাকে ইলেকট্রিক্যালি চার্জ করবার আগে বা ইলেকট্রিক্যালি কমিশন করবার আগে কি কি স্টেপ ফলো করতে হয় সেগুলো সব জানবে। এবং সেগুলো অ্যাজ পার আইএস, ঠিক আছে। অ্যাজ পার আইএস মানে কি, আইএস মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আইএস মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এই প্রত্যেকটা জিনিস তোমরা জানবে অ্যাজ পার আইএস, ঠিক আছে। বিভিন্ন আইএস অনুযায়ী কি কি স্টেপ জানা উচিত সেগুলো সংক্রান্ত ধারণা তোমাদের থাকবে, এবং যার ফলে তোমরা এই কাজগুলো করতে পারবে। তাহলে বোঝাতে পারলাম কি উদ্দেশ্য, এই সাবজেক্টটা পড়বার মেন উদ্দেশ্য কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। মানে এই সাবজেক্টটা কেবলমাত্র এই সেমিস্টারে যে তোমরা লিখে পাস করবে সেটা ছাড়াও কিন্তু আরো উদ্দেশ্য হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে সেখানেও কিন্তু তোমাদের এই ধারণাগুলো দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। এগুলো জানা থাকলে তোমাদের কর্মক্ষেত্রে খুব সুবিধা হবে, ঠিক আছে। বিভিন্ন আইএস সংক্রান্ত ধারণা এবং এই সে ইন্সপেকশন, টেস্টিং, ইনস্টলেশন, কমিশনিং এগুলোর ধারণা তোমাদেরকে খুব সাহায্য করবে, ঠিক আছে। এবারে কি বলছে, এটা তো হয়ে গেল এম, মানে এটা চাইছে এই সাবজেক্টটা পড়ানোর ফলে এই জিনিসগুলো করতে চাওয়া হচ্ছে। এবং এই সাবজেক্ট পড়ে তোমরা কি কি জিনিস করতে পারবে না, প্রথমত বলছে যে নো দ্য সেফটি মেজার্স অ্যান্ড স্টেট সেফটি প্রিকশনস, ঠিক আছে, সেফটি মেজার্স অ্যান্ড স্টেট সেফটি প্রিকশনস। সেফটি মানে তোমরা জানো সাবধানতা, ঠিক আছে। মানে ইলেকট্রিক্যালি যখন কাজ করতে যাবে কোনো জায়গায়, তো সেখানে সেফটিটা মেনটেন করা খুব জরুরি। কারণ ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টসগুলো সেগুলো যদি ঠিকঠাকভাবে সেফটি মেনে যে প্রসিডিওর আছে আইএস অনুযায়ী সেগুলো ফলো করে না ইনস্টল করা হয় বা না টেস্টিং করা হয় সেক্ষেত্রে, বা না মেনটেনেন্স করা হয় সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল শক কেউ পেতে পারে। তো সেই ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস যাতে না হয়, তার জন্য কি কি মেজার্স আছে এবং কি কি প্রিকশনস নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত ধারণা তোমাদের হবে, ঠিক আছে। তারপরে বলছে যে টেস্ট সিঙ্গেল ফেজ, 3 ফেজ ট্রান্সফর্মার, ডিসি অ্যান্ড এসি মেশিনস অ্যাজ পার আইএস। আইএস অনুযায়ী, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ট্রান্সফর্মার তাকে কিভাবে টেস্ট করতে হবে, কি কি টেস্ট করতে হয় সেগুলো জানবে। এবং এসি এবং ডিসি মেশিন, এই এসি ডিসি মেশিনের মধ্যে মোটর, জেনারেটর সবকিছুই পড়ছে, ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এসি সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর, এই সমস্ত কিছু কি করে টেস্ট করতে হয়, ঠিক আছে, সেইগুলো তোমরা জানতে পারবে। নেক্সট হচ্ছে যে আইডেন্টিফাই অর লোকেট কমন ট্রাবলস ইন ইলেকট্রিক্যাল মেশিনস অ্যান্ড সুইচ গিয়ার্স। মানে সমস্ত সমস্যা তো তোমরা এখান থেকে পড়ে বুঝতে পারবে না, এখানে তোমরা কিছু সাধারণ ধারণা পাবে যে একটা ইলেকট্রিক্যাল মেশিন চলতে গিয়ে মেন কি কি ধরনের সমস্যা হতে পারে। একটা ট্রান্সফরমার যখন চলছে সেই ট্রান্সফরমারে কি কি সমস্যা মূলত আসতে পারে, বা একটা মোটর চলতে চলতে কি কি সমস্যা মেনলি আসতে পারে। সো কিছু কিছু বেসিক বা কমন প্রবলেম সংক্রান্ত কিছু ধারণা তোমাদের
এই সাবজেক্ট পড়ার ফলে তৈরি হবে। এবং তোমরা কি করতে পারবে না, এই কমন কিছু সমস্যা যেগুলো হয় সেগুলো তোমরা এই সাবজেক্ট পড়লে তোমরা প্র্যাকটিক্যাল যখন করতে যাবে, প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবে তখন তোমাদের সুবিধা হবে। এছাড়াও কাজ করতে করতে আরো বিভিন্ন ধরনের সমস্যা তোমরা দেখতে পাবে, সেগুলো তো আছেই, কিন্তু কমন কিছু সমস্যা এখান থেকেই তোমরা একটা সাবজেক্টের আইডিয়া তোমরা এখান থেকে পাবে। এবং তার পরবর্তী যে অবজেক্টিভটা হচ্ছে যে প্ল্যান অ্যান্ড ক্যারি আউট রুটিন অ্যান্ড প্রিভেন্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে, মানে ধরো তোমরা এখান থেকে পাস আউট করবার পরে হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করলে, ইন্ডাস্ট্রিতে জয়েন করবার পরে ধরো তোমাদেরকে কোনো একটা ইউনিটে বা কোনো একটা জায়গার সুপারভাইজার করা হলো। ঠিক আছে, তো সেই সুপারভাইজারের দায়িত্ব কি হবে? সুপারভাইজারের দায়িত্ব হবে সেই জায়গাতে যে ইকুইপমেন্ট ইনস্টল করা আছে সেই ইকুইপমেন্টসগুলো জন্য সেই রেসপন্সিবল ইকুইপমেন্টসের রানিং কন্ডিশন এবং তার যে কোনো ব্রেকডাউন হলে সেটাকে সারানো, ব্রেকডাউন যাতে না হয় তার জন্য মেনটেনেন্স করা, এই সমস্ত সুপারভাইজারের দায়িত্ব। তো এই সাবজেক্টটা পড়া থাকলে তো তোমাদের কাছে আইডিয়া থাকবে যে কোন ইকুইপমেন্টের জন্য কিরকম ধরনের মেনটেনেন্স করতে হয়, প্রিভেন্টিভ মেনটেনেন্স কি কি করতে হয়, কতদিন পর পর করতে হয়, কি ফ্রিকোয়েন্সিতে করতে হয়। ঠিক আছে, তো সেই আইডিয়াগুলো যখন থাকবে তখন তোমরা কি করতে পারবে, তোমরা প্রপারলি সেটাকে প্ল্যান করতে পারবে এবং সেই প্ল্যান অনুযায়ী যে তোমার আন্ডারে যে সমস্ত ওয়ার্কম্যানরা থাকবে তারা সেই প্ল্যান অনুযায়ী কাজ করছে কিনা সেটাকে ঠিক মতো করে সুপারভাইজ করতে পারবে। ঠিক আছে, এটা একটা উদ্দেশ্য। অ্যান্ড তারপরে হচ্ছে কি না, ইনস্টল এলভি সুইচ গিয়ার অ্যান্ড মেইনটেইন ইট, মানে লো ভোল্টেজ যে সুইচ গিয়ার গুলো আছে, ঠিক আছে, লো ভোল্টেজ, হাই ভোল্টেজের কথা বলা হচ্ছে না, লো ভোল্টেজ বিভিন্ন সুইচ গিয়ার সেগুলোকে ইনস্টল করা, তার জন্য কি কি প্রসেস এবং সেগুলোর কি কি মেইনটেনেন্স হয় সেগুলো সংক্রান্ত আইডিয়া তোমাদের থাকবে এবং সেগুলো তোমরা করতে সক্ষম হবে। এবং তারপরে বলছে যে অ্যাসার্টেন দ্য কন্ডিশন অফ ইনসুলেশন অ্যান্ড ভার্নিশিং ইফ নেসেসারি। ঠিক আছে, এই ইনসুলেশন ব্যাপারটা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। ইনসুলেশন, যে এই ইনসুলেশন কিন্তু সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই থাকে। ঠিক আছে, ইনসুলেশন তোমরা ট্রান্সফরমারের মধ্যেও দেখতে পাবে, ট্রান্সফরমারের মধ্যে ট্রান্সফরমার অয়েল থাকছে, সেটাও একটা ইনসুলেশনের কাজ করছে। ঠিক আছে, বিভিন্ন যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং এর উপরে ইনসুলেশন থাকছে। আবার বিভিন্ন মোটরের ক্ষেত্রেও মোটরের যে তোমার ওয়াইন্ডিং সেখানে ইনসুলেশন থাকছে। মানে ইনসুলেশন কিন্তু সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই থাকছে এবং প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টেই ইনসুলেশনটা হচ্ছে খুব ভাইটাল একটা কম্পোনেন্ট। ইনসুলেশনের যদি ড্যামেজ হয়ে যায় সেই ইকুইপমেন্ট কোনো মতেই আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। ইনসুলেশনের যদি যে স্ট্যান্ডার্ড থাকা উচিত সেটা যদি না থাকে তাহলে কিন্তু ইকুইপমেন্টের মধ্যে শর্ট সার্কিট হতেই পারে এবং ইকুইপমেন্টটা যে কোনো সময়ে ট্রিপ করে যাবে বা হিউজ কারেন্ট ফ্লো করবে তার মধ্যে। আইদার যদি ট্রিপিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা ট্রিপ করবে, অথবা ট্রিপিং যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার তৈরি হতে পারে, আগুন লেগে যেতে পারে এবং তার থেকে অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। সুতরাং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ক্ষেত্রে ইনসুলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই ইনসুলেশনগুলোকে কি করে আমরা তার কন্ডিশনটাকে জাজ করতে পারি, যে ইনসুলেশনগুলো ঠিকমতো আছে কি নেই সেটাকে প্রথমত জাজ করতে হবে এবং তারপরে যদি না থাকে তাহলে সেই ইনসুলেশনগুলোকে কিভাবে মেরামত করা যায়, সেখানে কোথায় ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে, কোথায় ফিল্ট্রেশন করতে হবে এবং সেই কি পদ্ধতিতে করা যেতে পারে, সেই পদ্ধতিগুলো সংক্রান্ত ধারণা তোমাদের থাকবে এবং সেগুলো তোমরা করতে সক্ষম হবে এই সাবজেক্ট পড়ার ফলে। এবং তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফল্টস অ্যান্ড মেজার্স টু রিপেয়ার ফল্ট, মানে ফল্টটাকে খুঁজে বার করতে হবে। ফল্ট খোঁজাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা ধরো মেশিন, সেই মেশিনের মধ্যে কোথাও একটা ফল্ট হয়ে গেল, ধরো একটা ট্রান্সফরমারের মধ্যেই একটা ফল্ট হলো, ট্রান্সফরমারটা কি বললেন? ভার্নিশ শোনোনি? ভার্নিশ হচ্ছে এক ধরনের মানে একটা তোমার ইনসুলেশন গুলোকে যাতে ঠিক মতো থাকে তার জন্য ওর উপর এক ধরনের রঙের মতো, ঠিক আছে, যেটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো যেটা অ্যাপ্লাই করলে তার ইনসুলেশনের যে স্ট্রেংথটা সেটা আবার ফেরত পাওয়া যায়। সেটা কি পদ্ধতিতে করা হয় সেগুলো তোমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বে। ঠিক আছে, এখানে তোমরা সাবজেক্টের মধ্যেই তোমরা ওটা সাবজেক্ট ম্যাটারের মধ্যে পড়বে।
এবং তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফল্টস অ্যান্ড মেজার্স টু রিপেয়ার দ্য ফল্টস, মানে বিভিন্ন ধরনের ফল্ট ঘটতে পারে। যেমন ধরো একটা মোটরের মধ্যে কিছু ফল্ট হতে পারে, একটা ট্রান্সফরমার চলতে চলতে হঠাৎ ট্রিপ করে গেল, কি ফল্ট হলো সেটাকে প্রথমত তো খুঁজতে জানতে হবে। যদি কেউ সাবজেক্টের আইডিয়াই না থাকে কি করে বার করবো, সে প্রথমত ফল্টটা খুঁজেই পাবে না, ফল্ট হলোটা কোথায়। এবং প্রথমত খুঁজতে জানতে হবে, এবং তারপরে সেই ফল্টকে রিপেয়ারিং করবার জন্য কি কি পদ্ধতি নেওয়া যেতে পারে, কি কি মেজার্স নেওয়া যেতে পারে, সেগুলো তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো এইগুলো মূল উদ্দেশ্য, এগুলো হচ্ছে অবজেক্টিভ বা লার্নিং আউটকাম। মানে এই সাবজেক্ট করবার ফলে তোমাদের এই সমস্ত কাজগুলো তোমরা করতে কিন্তু সক্ষম হবে। এই উদ্দেশ্য নিয়ে সাবজেক্টটাকে তোমরা পড়া শুরু করবে। এবার এই সাবজেক্টের মধ্যে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, আমি একটু ব্রিফলি সাবজেক্টের চ্যাপ্টারগুলো একটু ওভারভিউ আলোচনা করে নেব। নেক্সট ডে থেকে আমরা ইউনিট 1টা স্টার্ট করব। ঠিক আছে, প্রথমে দেখো ইউনিট 1 যেটা আছে, ইউনিট 1-এর মধ্যে তোমাদের, আচ্ছা তার আগে বলে নিই প্রি রিকুইজিটটা কি বলছে না, নলেজ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর ডিটেল কিন্তু আমরা এই সাবজেক্টের মধ্যে পড়বো না। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বলতে যেমন ধরো মোটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্ক্রোনাস জেনারেটর, সিঙ্ক্রোনাস মোটর, এই সমস্ত মেশিনগুলো সংক্রান্ত আইডিয়া কিন্তু তোমাদের অলরেডি আছে, এটা ধরে নেওয়া হচ্ছে। এই সাবজেক্টটা যখনই আমরা পড়ছি তখন ধরেই নেওয়া হচ্ছে এই মেশিনগুলো সম্পর্কে আইডিয়া কিন্তু তোমাদের আছে। সুতরাং এই সাবজেক্টটা ঠিকমতো করে বুঝবার জন্য তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনের ওই সমস্ত সাবজেক্টগুলো ঠিকমতো আইডিয়া থাকা জরুরি। তাছাড়া কিন্তু এই সাবজেক্ট পড়ে খুব একটা লাভ হবে না। তার জন্য আমি বলবো যে যদি কারোর কোনো মেশিন সংক্রান্ত কোনো ধারণা ক্লিয়ার না থাকে তো সেগুলো তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, পুরোনো যে তোমাদের খাতা বা নোটস, ঠিক আছে, সেখান থেকে দেখে একটু রেডি রাখতে পারো, যাতে তোমাদের এই সাবজেক্টটা পড়তেও বা বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে প্রথম চ্যাপ্টার বা ইউনিট 1-এর মধ্যে কি বলছে না, সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, সেফটি মানে মূলত এখানে আমরা ইলেকট্রিক্যাল সেফটি সংক্রান্তই আলোচনা করব। সেফটি তো বিভিন্ন দিক থেকে হতে পারে, মানে বিভিন্ন জায়গায় যখনই আমরা আছি সেখানে সেফটি তো আমাদেরকে ফলো করতেই হবে। এবার মূলত এখানে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা সাবস্টেশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যালি কি কি ধরনের সেফটি আমরা ফলো করব। ঠিক আছে, মানে সেখানে প্রথমত আমরা সেফটির ডেফিনেশনটা কি, তারপরে বিভিন্ন যে আইই অ্যাক্ট, আইই অ্যাক্ট মানে হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট, and statutory regulations for safety of persons and equipments working in an electrical installation. মানে অ্যাজ পার ওই যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট, সেখানে কি কি রেগুলেশনের কথা বলা হয়েছে, সেফটি সংক্রান্ত কি কি রেগুলেশনের কথা বলা হয়েছে সেগুলো জানতে হবে এখানে। শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন তা নয়, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের জন্য কি কি সেফটি, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লোকেরা সেই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন নিয়ে কাজ করছে তাদেরও সেফটি, দুটো ব্যাপারই এখানে দেখতে হবে, এবং সেই সংক্রান্ত কিছু রেগুলেশনস আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে সাবস্টেশন অপারেটরের ক্ষেত্রে কি করণীয় এবং কি করণীয় নয়, ডুজ অ্যান্ড ডোন্টস। এই সেফটির দিকটা মাথায় রেখে কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়, সেই সংক্রান্ত একটা চার্ট আমরা এখানে দেখব, এবং সেই অনুযায়ী যাতে সাবস্টেশনের অপারেটররা কাজ করে সেটা যাতে তোমরা মনিটর করতে পারো ঠিক মতো করে। ঠিক আছে, তো সেইগুলো জানতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস অফ সাবস্টেশন অপারেটর অ্যাজ লিস্টেড ইন দ্য আইএস। তারপরে হচ্ছে মিনিং অ্যান্ড কজেস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরস অন হুইচ দ্য সিভিয়ারিটি অফ দ্য শক ডিপেন্ডস। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল যে অ্যাক্সিডেন্ট হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট বা শক, ইলেকট্রিক্যাল শক যেখানেই হয় সেখানে অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রিক্যাল শক যেখানেই হয়, ধরো কোনো একজন পার্সন যে শক পাচ্ছে তার ক্ষেত্রে কিভাবে শকটা হচ্ছে, যখনই সে কোনো একটা জায়গায় একটা ধরো লাইভ কন্ডাক্টর, সেই লাইভ কন্ডাক্টরকে যখনই সে টাচ করে দিচ্ছে, ঠিক আছে, লাইভ কন্ডাক্টরকে যখনই টাচ করে দিচ্ছে তখনই কিন্তু শকটা হচ্ছে, মানে কারেন্টটা তার বডির মধ্যে দিয়ে ফ্লো করে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে অ্যাক্সিডেন্ট, এই ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট অর্থাৎ কোনো লাইভ লাইনের সঙ্গে হিউম্যান বডি বা অন্য কোনো মানে যেটা আর্থ স্ট্রাকচার তার এরকম শর্টিং হয়ে গেল,
সেই ব্যাপারটাই হচ্ছে ইলেকট্রিক্যাল শক বা হিউম্যান বডি যখনই এরকম টাচ করবে সেই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা সেই ইলেকট্রোকিউটেড হবে বা শক হবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারে যে শক কতটা শক পাচ্ছে, মানে তার জন্য শকের সিভিয়ারিটিটা কতটা বা তার তীব্রতা কতটা হবে, সেগুলো কোন কোন ব্যাপারের ওপরে ডিপেন্ড করে। ইলেকট্রিক্যাল সার্কিটের কোন কোন ফ্যাক্টরের ওপরে সেই শকের তীব্রতাটা নির্ভর করে। ঠিক আছে, কারেন্টের ওপরে নির্ভর করে, না ভোল্টেজের ওপরে নির্ভর করে, না ফ্রিকোয়েন্সির ওপরে নির্ভর করে, না আর কি কি ওপরে নির্ভর করে, সেইগুলো সংক্রান্ত আলোচনা এখানে করা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে প্রসিডিওর ফর রেস্কিউইং আ পারসন হু হ্যাজ রিসিভড অ্যান ইলেকট্রিক শক, মেথডস অফ প্রোভাইডিং আর্টিফিশিয়াল রেসপিরেশন। ঠিক আছে, ইলেকট্রিক্যাল সার্কিটে যখন কেউ কাজ করবে তখন এরকম সব বিভিন্ন চেষ্টা তো করা হবেই যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, কিন্তু তারপরেও যদি দুর্ভাগ্যবশত কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন সেই পার্সন যে শক পেয়েছে তাকে কিভাবে সেই জায়গা থেকে রেস্কিউ করা যাবে, মানে উদ্ধার কিভাবে করা যাবে, কি 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 তখন করণীয়, যখন আশেপাশে যে থাকবে তার কি কি করণীয় সেই ব্যক্তি যে শক পেয়েছে তাকে উদ্ধার করবার জন্য, সেগুলো এখানে বলা হবে। এবং তারপরে হচ্ছে যে যে ব্যক্তি ইলেকট্রোকিউটেড হয়েছে তার আর্টিফিশিয়াল রেসপিরেশন, মানে কৃত্রিমভাবে যাতে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে তার কিছু মেথডস আছে। ঠিক আছে, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কিছু মেথডস আছে, সেই মেথডগুলো এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে প্রিকশনস টু বি টেকেন টু অ্যাভয়েড দ্য ফায়ার ডিউ টু ইলেকট্রিক্যাল রিজনস অ্যান্ড অপারেশন অফ দ্য ফায়ার এক্সটিংগুইজার্স। মানে যদি ইলেকট্রিক্যাল কারণে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়, তোমরা জানো শর্ট সার্কিট হলে সেখানে স্বাভাবিকভাবেই কি হবে, একটা ফায়ার তৈরি হবে, একটা আর্কিং হবে এবং তার থেকে ফায়ার তৈরি হবে। যদি ইনফ্ল্যামেবল কোনো সাবস্টেন্সেস কাছাকাছি থাকে, দাহ্য বস্তু কাছাকাছি থাকে, তার থেকে তো খুব দ্রুত আগুন ছড়িয়েও পড়বে। তাই ইলেকট্রিক্যাল ফায়ারটাকে প্রিভেন্ট করবার জন্য, মানে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট যেন না হয় এবং তার থেকে যেন আগুন না লাগে, সেটাকে না হওয়ার জন্য বা সেটা থেকে রক্ষা করবার জন্য কি কি প্রসেস ফলো করা উচিত। এবং যদি বাই চান্স আগুন লেগে যায় তো সেই আগুনটাকে তো নেভাতে হবে, আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় ফায়ার এক্সটিংগুইজার, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইজার। ঠিক আছে, সেই ফায়ার এক্সটিংগুইজার বিভিন্ন ধরনের হতে পারে। ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কোন ধরনের ফায়ার এক্সটিংগুইজার আমরা ব্যবহার করব সেইটা আমাদেরকে জানতে হবে। এবং সেই ফায়ার এক্সটিংগুইজারের মধ্যে আমরা কি পদ্ধতিতে সেই ফায়ার এক্সটিংগুইজারকে মুভ করাবো বা ফায়ার এক্সটিংগুইজারকে কিভাবে আমরা অপারেট করবো, তার একটা সিম্পল একটা প্রসিডিওর। মানে ডিটেল তো তোমরা প্র্যাকটিক্যাল না দেখলে বুঝতে পারবে না। প্র্যাকটিক্যালি এটা যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবে তখন ট্রেনিং তো হয়ই, কিন্তু তার আগে একটু প্রাথমিক ধারণা নিয়ে রাখা হবে যে কি কি প্রসেসে এই ফায়ার এক্সটিংগুইজারকে অপারেট করতে হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, তাহলে দেখো এই চ্যাপ্টারটা পড়লে তোমরা এই যে প্রথম যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা কিন্তু স্যাটিসফাই করে দিচ্ছ। নো দ্য সেফটি মেজার্স অ্যান্ড স্টেট দ্য সেফটি প্রিকশনস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল কোনো সাবস্টেশনে কাজ করতে হোক বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হোক, সেখানে সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি কিভাবে ফলো করতে হয় সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, সেটা তোমরা ইউনিট 1 থেকে জানতে পারবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে কি বলছে দেখো, ইউনিট 2তে বলছে জেনারেল ইন্ট্রোডাকশন। জেনারেল ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে বলছে যে অবজেক্টিভস অফ টেস্টিং, সিগনিফিকেন্স অফ আইএসএস, কনসেপ্ট অফ টলারেন্স, রুটিন টেস্ট, টাইপ টেস্ট অ্যান্ড স্পেশাল টেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু কিছু টার্মস। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু কিছু টার্মস যেগুলো আমাদেরকে জানতে হবে, যে কেন আমরা টেস্টিং করব, কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে টেস্টিংটা করব কেন, তার গুরুত্বটা কোথায়। এবং তারপরে হচ্ছে যে আমরা টেস্টিং করব, কোনো ইকুইপমেন্টকে যখন টেস্টিং করব তার তো কিছু লিমিটেশনস থাকে, যে টেস্টের যখনই করছি তখন তো বলা থাকে যে একটা কিছু গাইডলাইন তো আমাদের থাকে যে ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, একটা ভ্যালু থেকে একটা ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকলে তবে ওকে আছে। যেমন আমরা ব্লাড টেস্টের সময়ও দেখে থাকি একটা রেঞ্জ তো থাকে, প্রত্যেকটা প্যারামিটারের একটা রেঞ্জ থাকে, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে থাকলে তাহলে ঠিক আছে, রেঞ্জের মধ্যে না থাকলে ঠিক নেই। তো সেরকম ভাবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর ক্ষেত্রেও আমরা যখন টেস্টিং করব
তখনও সেরকমভাবে প্রত্যেকটা প্যারামিটারের সাপেক্ষে, যেমন ধরো কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, লস, এফিসিয়েন্সি, প্রত্যেকটা ফ্যাক্টরের এগেনস্টে কিছু টলারেন্সও থাকবে, কতটা পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি, ঠিক আছে, সেই একটা টলারেন্স থাকবে। তো সেই আইডিয়াগুলো আমাদেরকে এখানে থেকে পাবো। এবং তার সঙ্গে কিছু কিছু টেস্টের নাম আছে, দেখো, রুটিন টেস্ট, টাইপ টেস্ট, স্পেশাল টেস্ট, এগুলো কোন টেস্টটা কোন কাকে বলে, ঠিক আছে, রুটিন টেস্ট কাকে বলে, টাইপ টেস্ট কাকে বলে, আর স্পেশাল টেস্ট কি কি, কোন ধরনের মেশিনের ক্ষেত্রে কি স্পেশাল টেস্ট করা হয়, এগুলো হচ্ছে আইডিয়া যেগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে। ঠিক আছে, এবার মেথডস অফ টেস্টিং, মানে টেস্টিং করবার সময়ে আমরা বিভিন্ন ভাবে মেশিনকে টেস্ট করতে পারি, মেশিনের এফিসিয়েন্সিকে বার করতে পারি। কিছু হয় ডাইরেক্ট মেথড, ঠিক আছে, ডাইরেক্ট মেথডে মানে তোমরা ফুল যতটা ভোল্টেজ, যতটা কারেন্ট, যতটা পাওয়ার হওয়ার কথা পুরোটাই অ্যাপ্লাই করে দিলে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। হতে পারে ইনডাইরেক্ট মেথড, যেখানে পুরোটা হয়তো করলে না। কোথাও হতে পারে রিজেনারেটিভ মেথড, মানে সেখান থেকে যে এনার্জিটা আউটপুটে বেরিয়ে গেল সেইটাকে কাজে লাগিয়ে আবার অন্য কোথাও তুমি ফিড করলে, রিজেনারেটিভ। ঠিক আছে, এই প্রসেসগুলো কি, মানে কোনটা কি ধরনের টেস্টিং, এই প্রত্যেকটা মেথড বা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, রিজেনারেটিভ, প্রত্যেকটা ধরনের কিছু এক্সাম্পল আমরা দেব। সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের টেস্টিং সংক্রান্ত কিছু আইডিয়া পেয়ে যাবে। তারপরে হচ্ছে যে মেনটেনেন্সের প্রকারভেদ, মানে মেনটেনেন্স কত রকমের হতে পারে। কিছু হয় তোমাদের সবসময় করতেই হবে যাতে ব্রেকডাউন না হয় তার জন্য করতে হবে, কিছু হয় ব্রেকডাউন হয়ে গেলে করতে হবে। কোনটাকে কি ধরনের মেনটেনেন্স বলে, কোনটা প্রিভেন্টিভ মেনটেনেন্স, কোনটা ব্রেকডাউন মেনটেনেন্স, এগুলো হচ্ছে তোমরা এখান থেকে জানতে পারবে। তারপরে হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ প্রিভেন্টিভ মেনটেনেন্স, মানে যে সমস্ত মেনটেনেন্স গুলো আমরা, কোনো মেশিন চলছে, মেশিন ঠিকঠাকই আছে, কিন্তু মাঝে মধ্যে তার আমরা কিছু মেনটেনেন্স করছি, যখন মেশিনটা বন্ধ হচ্ছে, বা যেগুলো চালু অবস্থাতে করা যেতে পারে চালু অবস্থাতেই করছি। তো এই ধরনের মেনটেনেন্স যেগুলো আমরা করতে পারি যাতে মেশিনটা দীর্ঘদিন সার্ভিস দিতে পারে, মেশিনের যেন ব্রেকডাউন না হয়, তার জন্য যে সমস্ত মেনটেনেন্স গুলো আমরা করতে পারি সেগুলোকেই বলা হয় প্রিভেন্টিভ মেনটেনেন্স। তো তার কি কি অ্যাডভান্টেজ আছে, প্রিভেন্টিভ মেনটেনেন্স করে আমরা কি সুবিধা পাই, এবং তার সঙ্গে সঙ্গেই এইটা যে প্রসিডিওর অফ ডেভেলপিং মেইনটেনেন্স, প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল, ঠিক আছে, মানে এই যে যখন তোমরা কোনো জায়গায় সুপারভাইজারের কাজটা করবে, কোনো ইন্ডাস্ট্রিতে হোক বা কোনো সাবস্টেশনে হোক, যখনই তোমরা কাজটা করবে, সুপারভিশন করবে, তখন তোমাদের দায়িত্ব তো হবেই যে মেশিনটাকে প্রোটেক্ট করা। তো সেই জন্য তোমাদেরকে একটা শিডিউল তৈরি করতে হবে। সেটা তোমাদের এই আইডিয়া যেটা থাকবে প্রিভেন্টিভ মেনটেনেন্সের যে শিডিউল হতে পারে, মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে কোন মেনটেনেন্সটা কতদিন অন্তর করা উচিত, বা মোটরের ক্ষেত্রে কোন মেনটেনেন্স কতদিন অন্তর করা উচিত, সেগুলো তোমরা এখান থেকে জেনে গেলে তারপরে যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তখন তোমরা ইজিলি একটা শিডিউল বানিয়ে ফেলতে পারবে, যে এই দিন থেকে এই দিনের মধ্যে একটা শিডিউল হলো এইরকম, এই দিনে এই কাজটা করা হবে, সেটা তোমরা রেডি করতে পারবে। তো সেইটাই হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য। তারপরে হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল, কিছু কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো হচ্ছে মেইনটেনেন্স শিডিউলটাকে অ্যাফেক্ট করে। মেইনটেনেন্স শিডিউল বানানোর সময় সেই ফ্যাক্টরগুলো কি কি সেগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেই ফ্যাক্টরগুলো সংক্রান্ত ধারণাও থাকবে তোমাদের। এবং তারপরে ইন্ট্রোডাকশন টু টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স, মানে মেইনটেনেন্স প্রসেসটা যাতে ফ্রুটফুল হয়, তার প্রোডাক্টিভনেসটা যেন ঠিকঠাক থাকে, তো সেটার জন্য প্রোডাক্টিভ মেইনটেনেন্স কিভাবে করা হয় তার একটা ইন্ট্রোডাকশন এখান থেকে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারটা পড়লে তোমরা এই 4 নাম্বার যে আউটকামটা ছিল তোমাদের, প্ল্যান অ্যান্ড ক্যারি আউট দ্য রুটিন অ্যান্ড প্রিভেন্টিভ মেইনটেনেন্স, এটা তোমরা প্ল্যানিংটা করতে পারবে, মানে প্ল্যানগুলো কেন জরুরি সেটা এই চ্যাপ্টার থেকে জানলে। এবার হচ্ছে কোন মেশিনের ক্ষেত্রে কি রকম প্ল্যান, কোন মেশিনের ক্ষেত্রে কি শিডিউল, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে আছে। ঠিক আছে, মানে এখান থেকে তোমরা খালি জানলে যে শিডিউলটা কিভাবে বানাতে হয়, কি কি ধরনের টেস্টিং এর প্রকারভেদ কি কি, ঠিক আছে, সেইগুলো সংক্রান্ত আইডিয়া এখান থেকে তৈরি হবে। এগুলো হচ্ছে বলতে পারো একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, জেনারেল ইন্ট্রোডাকশন। তারপরে দেখো ইউনিট 3 এর মধ্যে হচ্ছে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ রোটেটিং মেশিনস। ঠিক আছে, রোটেটিং মেশিনস কোনগুলো, রোটেটিং মেশিনস এর মধ্যে দেখো তোমরা বিভিন্ন যে ধরনের মেশিনস পড়েছো, তার মধ্যে রোটেটিং মেশিন কোনগুলো আছে, ডিসি মেশিন আছে, ইন্ডাকশন মেশিন আছে, সিঙ্ক্রোনাস মেশিন আছে, এগুলো হচ্ছে সব রোটেটিং মেশিনস। ঠিক আছে, তাহলে রোটেটিং মেশিনের মধ্যে
যত যা রকমের আছে প্রত্যেকটার আমরা কি কি এই চ্যাপ্টারের মধ্যে পড়বো, টেস্টিং করবো অ্যান্ড মেইনটেনেন্স করবো। ঠিক আছে, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য রোটেটিং মেশিনস। তার মধ্যে দেখো প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আমরা রুটিন টেস্ট কিছু থাকে টাইপ টেস্ট, ঠিক আছে, এবং কিছু থাকে স্পেশাল টেস্ট। তো কি কি টেস্ট হতে পারে, টাইপ টেস্ট কি কি হয়, রুটিন টেস্ট কি কি আছে, এবং স্পেশাল টেস্ট কি কি আছে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, এগুলো আমরা জানবো। ঠিক আছে, অলরেডি কিন্তু তোমরা টেস্টিং সংক্রান্ত কিছু তো জানো। ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ, অথবা আমি একটু জিজ্ঞাসা করে নিই তোমাদের আইডিয়া কিরকম আছে। তো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে কি কি ধরনের টেস্টিং তোমরা জেনেছো বলো তো? কিছু কিছু টেস্টের নাম তো তোমরা জানো, তো আমাকে নামগুলো একটু বলো। রাহুল বলো, কি কি টেস্টিং এর নাম জানো তুমি ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে, 3 ফেজ ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে? সো মোটরের ক্ষেত্রে এটা ব্লক রোটর টেস্ট বলা হয়। 3 ফেজ ইন্ডাকশন মোটরেরই বলো, হ্যাঁ 3 ফেজ ইন্ডাকশন ব্লক রোটর টেস্ট। ব্লক রোটর টেস্ট একটা হয়, হ্যাঁ ঠিক আছে, আমি সংক্ষেপেই লিখছি ব্লক রোটর টেস্ট। আর কি টেস্ট হয় বলো, আর কি টেস্ট হয় বলো? ব্লক রোটর টেস্টটা অ্যাকচুয়ালি কিসের মতো, এটা অ্যাকচুয়ালি কিসের মতো, ট্রান্সফরমারের কোন টেস্টের মতো সিমিলার বলতে পারো এটাকে? ব্লক রোটর কন্ডিশনে কত কারেন্ট ফ্লো করে দেবাশিস? শর্ট সার্কিট টেস্ট না? শর্ট সার্কিট টেস্ট, ঠিক, শর্ট সার্কিট টেস্ট মানে এটা হচ্ছে ব্লক রোটর কন্ডিশনে যেটা শর্ট সার্কিট কারেন্ট সেটাই ফ্লো করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ধরনের টেস্ট। আর কি টেস্ট করেছো বলো, নাম বলো ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে? নো লোড কারেন্ট টেস্ট। নো লোড টেস্ট, ঠিক, নো লোড টেস্ট, নো লোড টেস্ট তোমরা করেছো। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন রকমের টেস্ট মূলত এগুলোই করেছো নাকি আর কিছু টেস্ট করেছো তোমরা? নো লোড টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট ছাড়া ইন্ডাকশন মেশিনের আর কোনো টেস্ট করেছো? ঠিক আছে, আপাতত এই কটাই থাক। মানে এই যে টেস্টগুলো, এগুলোতে তোমরা অ্যাকচুয়ালি কি বার করবে বলো? নো লোড কন্ডিশনে কতটা কারেন্ট যাচ্ছে, কতটা ভোল্টেজ তো রেটেড ভোল্টেজই দিচ্ছ, ব্লক রোটর কন্ডিশনে কতটা কারেন্ট যাচ্ছে, কতটা এখানে তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, সেখান থেকে তোমরা ইম্পিডেন্সের আইডিয়া পাবে। তারপরে হচ্ছে কতটা লস হচ্ছে, নো লোড টেস্ট থেকে তোমরা কোন লসটা পেয়ে যাবে বলো? নো লোড টেস্ট থেকে কোন লসের আইডিয়া পাওয়া যায় বলো? কোর লস। কোর লস, নো লোড টেস্ট থেকে আমরা পেয়ে যাবো কোর লসের আইডিয়া, কোর লস। ঠিক আছে, তাহলে আবার ধরো এই যে আমাদের যে ব্লক রোটর টেস্ট, ওটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, এই শর্ট সার্কিট টেস্ট থেকে সোরেন সাঁতরা বলবে কি ধরনের আইডিয়া পাবো আমরা শর্ট সার্কিট টেস্ট থেকে? আমরা কি কি ডেটা পাই, কোন কোন লসটা পাই বলো? কোন লস সংক্রান্ত ধারণা আমরা পাই শর্ট সার্কিট টেস্ট করে? সোরেন সাঁতরা, শর্ট সার্কিট টেস্ট করলে আমরা কোন লসটা পাই, কোন লসটা বার করতে পারি বলো? বিজয় ঘোষ বলো, কোন লসটা পাই আমরা শর্ট সার্কিট টেস্ট থেকে? শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কোন লসটা পাই বলো? সৌমেন সামন্ত। স্যার কপার লস। স্যার কপার লস হবে। কপার লস, ঠিক, হ্যাঁ কপার লস। কপার লস হবে আইডিয়া আমরা ব্লক রোটর টেস্ট থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে লসটা আমরা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা কি বার করতে পারবো? দুটো ধরনের লস যদি আমরা পাই, আমরা ইনপুট জানি, ঠিক আছে, ইনপুট থেকে আমরা কতটা আউটপুট পাচ্ছি সেটা পেয়ে যাবো, বার করতে পারবো। তাহলে সেখান থেকে আমাদের লস বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? ইনপুট থেকে লস বিয়োগ করলে আউটপুট পেরিয়ে যাবে, সেখান থেকে আমরা মেশিনের এফিসিয়েন্সি বার করতে পারবো। ঠিক আছে, এই ধরনের কিছু কিছু টেস্ট তো তোমরা অলরেডি পড়েইছো। ঠিক আছে, কিছু কিছু ধরনের টেস্টিং তো তোমরা অলরেডি তোমাদের সিলেবাসের মধ্যে পড়েইছো। ঠিক আছে, তাহলে এই যে টেস্ট তোমরা অলরেডি পড়েছো সেগুলো কিন্তু আরেকবার তোমরা রিভিশন করে নেবে। ঠিক আছে, সেগুলো আরেকবার রিভিশন করে নেবে, কারণ এই টেস্টগুলোই কিন্তু তোমাদের এখানে টাইপ টেস্ট, রুটিন টেস্ট, স্পেশাল টেস্ট এগুলোর মধ্যে পড়বে। কিছু স্পেশাল টেস্টও থাকবে, সেগুলো পরে দেখানো হবে। ঠিক আছে, মেনলি যেগুলো পড়েছো সেগুলো কিন্তু তোমাদের আগেই পড়া আছে, সেগুলো তোমরা একবার ওখান থেকে দেখে নিও। কারো কোনো ডাউট থাকলে সেগুলো আমরা এখানে ক্লিয়ার করব। নেক্সট হচ্ছে রুটিন, প্রিভেন্টিভ অ্যান্ড ব্রেকডাউন মেইনটেনেন্স অফ 3 ফেজ, সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন মোটর অ্যাজ পার IS 9001 1992।
ঠিক আছে, এটা হচ্ছে একটা আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিস্টেম, যেখানে এই বিভিন্ন ধরনের রুটিন, প্রিভেন্টিভ মেইনটেনেন্স এবং ব্রেকডাউন মেইনটেনেন্স কি কি পদ্ধতিতে করতে হয় সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে সে সংক্রান্ত কিছু গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, মানে কোনগুলো রেগুলার করতে হবে সেগুলো রুটিন, কিছু কিছু মেইনটেনেন্স মাঝে মাঝে করতে হবে প্রিভেন্ট যাতে ব্রেকডাউন না হয় তার জন্য, আর কিছু কিছু করতে হবে ব্রেকডাউন হয়ে গেলে তারপরে। ঠিক আছে, তো সেগুলো কি কি করতে হবে, কখন করতে হবে, সেগুলো অ্যাজ পার আইএস, এটা একটা আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিস্টেম, যেগুলো তোমরা ইন্টারনেটে খুঁজলে ডাউনলোডও করতে পারবে। সেখান থেকে তোমরা এগুলোতে কি কি বলা আছে, কি কি গাইডলাইন বলা আছে সেগুলো সংক্রান্ত কিছু ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্যারালাল অপারেশন অফ অল্টারনেটরস অ্যান্ড মেইনটেনেন্স শিডিউল অফ অল্টারনেটরস অ্যান্ড সিঙ্ক্রোনাস মেশিনস অ্যাজ পার আইএস। ঠিক আছে, প্যারালাল অপারেশন ব্যাপারটা তোমাদের জানা আছে। প্যারালাল অপারেশন কাকে বলে জানো? প্যারালাল অপারেশন কেন করা হয় জানো? জাহিরুদ্দিন, প্যারালাল অপারেশন কেন করা হয়? স্যার অল্টারনেটরে প্যারালাল অপারেশন করা হয় না? অল্টারনেটরে তো করা হয়, তো কেন করা হয় জানো? গ্রিডে তোলার সময় সবগুলো চেক করা। হ্যাঁ, মানে গ্রিডে যে তুলছো সবগুলো চেক তো করতেই হবে। প্যারালাল গ্রিডে তুলছো মানে কি অ্যাকচুয়ালি তোমরা প্যারালাল করছো। ঠিক আছে, মানে প্যারালাল করবার সময় কিছু কিছু কন্ডিশনস লক্ষ্য রাখতে হবে, যে ল্যাম্প এই টেস্ট করে। ল্যাম্প টেস্ট করে। ঠিক, কি কি ল্যাম্প টেস্ট করে? কটা মেথডে কটা ল্যাম্প থাকে? মেথড, হ্যাঁ, ল্যাম্প মেথড, থ্রি ল্যাম্প মেথড। ঠিক, থ্রি ল্যাম্প মেথডের মধ্যে আবার কিছু ভাগ আছে তোমরা জানো, জানো তো? একটাতে কি হয়, অল্টারনেটিভ মানে তিনটেই একসঙ্গে জলে একসঙ্গে নেবে। আরেকটাতে কি হয়, দুটো জলে একটা নেবে, এরকম কিছু আছে তো? হ্যাঁ, যেটা কম সেটা মনে হয় জলে এরকম কিছু ছিল। একটা নিভে থাকে, দুটো জ্বলে থাকে, এবার দুটো একসঙ্গে একই তীব্রতায় কখন জ্বলছে সেটা দেখতে হয়। ঠিক আছে, এরকম সিঙ্ক্রোস্কোপ বলে একটা যন্ত্র আছে, তোমরা জানো সিঙ্ক্রোস্কোপ, নাম শুনেছো? সিঙ্ক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে কি করা হয়? সিঙ্ক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে স্যার ফেজ তিনটে যদি এক হয় মানে ঠিকঠাক যায় তাহলে ফেজটা, ঠিক, হ্যাঁ। তাদের ফেজ অ্যাঙ্গেল গুলো যখন সেম হবে তখনই গিয়ে আমরা সেই অল্টারনেটরটাকে, দুটো অল্টারনেটরকে আমরা প্যারালাল করব। ঠিক আছে, সেই ইনস্ট্যান্টে আমরা প্যারালাল করব। সিঙ্ক্রোস্কোপ যন্ত্র তোমরা ল্যাবে অলরেডি দেখতে পাবে। ঠিক আছে, ল্যাবে একটা সেটআপও আছে, সেখানে তোমরা সিঙ্ক্রোস্কোপ যন্ত্র দেখতে পাবে। ঠিক আছে, তো এটা একটা মডেল, তো প্র্যাকটিক্যালি তো অ্যাকচুয়ালি আরো অনেক বড় লেভেলে জিনিসটা হয়, তো মেন ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো একই রকম। ঠিক আছে, তো সিঙ্ক্রোস্কোপ যন্ত্র এবং এই থ্রি ল্যাম্প মেথড এর মাধ্যমে কিভাবে দুটো অল্টারনেটরকে আমরা প্যারালাল করতে পারি, ঠিক আছে, তো সেইটা সংক্রান্ত ধারণা তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে। ঠিক আছে, এর ফলে কি লাভ হবে, যখন তোমরা কোনো জায়গায় কোনো পাওয়ার স্টেশনে যদি কাজ করো, ঠিক আছে, সেখানে তোমাদেরকে প্যারালাল অপারেশন করবার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও অনেক সময় কি থাকে, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থাকে, যেখানে মানে তাদের ইন্ডাস্ট্রির প্রয়োজন মেটানোর জন্যই নিজস্ব একটা পাওয়ার প্ল্যান্ট থাকে, সেখানে যদি তোমাদের কাজ করতে হয় সেখানে তোমরা এই ধারণাগুলো কাজে লাগাতে পারবে। ঠিক আছে, কি করে মেইনটেনেন্স করতে হয় অল্টারনেটরকে বা সিঙ্ক্রোনাস মেশিনকে। সিঙ্ক্রোনাস মেশিন বলতে সেখানে সিঙ্ক্রোনাস মোটরের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো সিঙ্ক্রোনাস অল্টারনেটর এবং মোটর, তাদের ক্ষেত্রে মেইনটেনেন্স কি কি ধরনের করতে হয়, তার মেইনটেনেন্স শিডিউল কিরকম হওয়া উচিত, কতদিন অন্তর কোন মেইনটেনেন্সটা করতে হয়, সেইটার ধারণা তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের পরে যখন কাজ করবে তখন কাজে লাগবে। এবং তারপরে হচ্ছে ব্রেক টেস্ট অন ডিসি সিরিজ মোটর। ঠিক আছে, ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপের একটা টেস্ট, এটা হচ্ছে ব্রেক টেস্ট বলে। ঠিক আছে, ব্রেক টেস্টের মাধ্যমে আমরা ডিসি সিরিজ মোটর অথবা ডিসি শান্ট মোটরও হতে পারে, তার আমরা এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করি। ঠিক আছে, ব্রেক টেস্টের মাধ্যমে আমরা মেশিনের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই দেখো আমাদের যে লার্নিং আউটকামস যেগুলো ছিল তার মধ্যে হচ্ছে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ ট্রান্সফরমার, এটা তো এখানে নয়, এটা নয়, কিন্তু এই যে জিনিসটা ডিসি অ্যান্ড এসি মেশিনস, ডিসি এবং এসি মেশিনের ক্ষেত্রে আমরা কি কি ধরনের টেস্ট করতে পারি, ঠিক আছে, কি কি ধরনের টেস্ট হতে পারে অ্যাজ পার আইএস, সেগুলো সংক্রান্ত ধারণা আমাদের এই চ্যাপ্টারটা পড়লে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইন্ডাকশন মোটর, সেগুলোর কি কি টেস্ট হয় এগুলো জানবো, এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্স, রুটিন মেইনটেনেন্স, ব্রেকডাউন মেইনটেনেন্স কি কি করতে হয় সেগুলোও জানবো, এবং তারপরে সিঙ্ক্রোনাস অল্টারনেটরের ক্ষেত্রে কি মেইনটেনেন্স শিডিউল ফলো করতে হবে সেটাও আমরা এখান থেকে জানবো, এবং কি পদ্ধতিতে দুটো সিঙ্ক্রোনাস অল্টারনেটরকে
আমরা কিভাবে মানে সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরকে আমরা কিভাবে প্যারালাল করতে পারি তার মেথডটাও আমরা এখান থেকে জানতে পারি। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে একটা স্পেশাল টেস্ট ব্রেক টেস্ট, এটা জানতো। ঠিক আছে, ব্রেক টেস্ট কি তোমরা পড়েছো? ডিসি সিরিজ মোটর বা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে ব্রেক টেস্ট কি তোমার পড়া হয়েছে? স্যাপ্টের ওপর যেটা অ্যাকচুয়াল লোড দিয়ে টেস্টিং হয় ওটা? হ্যাঁ, শ্যাফটের উপরে দুটো তোমার দুটো মানে একটা পুলি থাকে, বা তার উপরে একটা তোমার দুদিকে লোডটাকে অ্যাডজাস্ট করে ফুল লোড মানে যাতে মেশিনটা ফুল লোড কারেন্ট ড্র করে সেই একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা এখানে ডিসকাস অলরেডি করব, যখন পড়ানো হবে তখন এটা আমাদের ডিসকাশন এখানে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা মেশিনের এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারি। নেক্সট হচ্ছে ইউনিট 4-এ দেখো, ইউনিট 4-এর মধ্যে আমরা পড়বো কি না টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ট্রান্সফর্মার। ট্রান্সফরমারটা হচ্ছে একটা নন রোটেটিং মেশিন, আগেরটা দেখো রোটেটিং মেশিন ছিল। ঠিক আছে, এবার হচ্ছে ট্রান্সফরমার, আমরা জানি এটা একটা নন রোটেটিং মেশিন। এবার ট্রান্সফরমারের ক্ষেত্রেও এরকম কিছু কিছু টাইপ টেস্ট হয়, কিছু রুটিন টেস্ট হয় এবং কিছু স্পেশাল টেস্ট হয়। ঠিক আছে, তো সেগুলো অ্যাজ পার IS 2026-1981 এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কি ধরনের টেস্টটাকে আমরা কোন টেস্টের আন্ডারে ফেলবো, কোন টেস্টের আওতায় ফেলবো, সেগুলো এখান থেকে আমরা জানবো। এবং তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে টেস্ট সেগুলোকে আমরা কি পদ্ধতিতে কন্ডাক্ট করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ধরনের টেস্ট কিভাবে আমরা কন্ডাক্ট করতে পারি ট্রান্সফরমারের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইম্পিডেন্স ভোল্টেজ। ঠিক আছে, ইম্পিডেন্স ভোল্টেজ কিভাবে আমরা মেজার করব, লোড লস। ঠিক আছে, লোড লস আমরা কি পদ্ধতিতে মেজার করব, ইনসুলেশন রেজিস্ট্যান্স, ট্রান্সফরমারে যে ইনসুলেশন ওয়াইন্ডিং গুলোর আছে ওয়াইন্ডিং এর যে ইনসুলেশন সেটা কিভাবে মেজার করব, বা সেখানে যদি ট্রান্সফরমারের মধ্যে যদি অয়েল থাকে সেই অয়েলের ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা কিভাবে মেজার করব, সেখানে আমরা এগুলো জানতে পারবো। নেক্সট হচ্ছে ইনডিউসড ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট। ঠিক আছে, ইম্পালস ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, টেম্পারেচার রাইজ টেস্ট অফ অয়েল অ্যান্ড ওয়াইন্ডিং, মানে ট্রান্সফরমারের যে অয়েল আছে এবং যে ওয়াইন্ডিং আছে সেটা কতটা টেম্পারেচার রাইজ উইথস্ট্যান্ড করতে পারছে, সহ্য করতে পারছে, এবং তার ফলেও তার ইনসুলেশনটা ড্যামেজ হচ্ছে না, সেগুলো কিভাবে টেস্ট করে সেটা আমরা জানবো। এবং তারপরে হচ্ছে ডিফারেন্ট মেথডস অফ ডিটারমাইনিং দ্য টেম্পারেচার রাইজ টু ব্যাক টেস্ট, মানে সরি টেম্পারেচার রাইজ ব্যাক টু ব্যাক টেস্ট, মানে বিভিন্ন মেথডে আমরা টেম্পারেচার রাইজ বার করি, যেমন হচ্ছে ব্যাক টু ব্যাক টেস্ট। ঠিক আছে, ট্রান্সফরমারের ব্যাক টু ব্যাক টেস্ট কি তোমরা পড়েছো? ব্যাক টু ব্যাক টেস্ট কি পড়েছো তোমরা? ঠিক আছে, ব্যাক টু ব্যাক টেস্ট মনে হয় তোমাদের ছিল না, তাহলে এটা এখন এখানে পড়ানো হবে। এবং ওপেন ডেল্টা টেস্ট এটা কিভাবে করা হয় সেটাও পড়ানো হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের এখানে আইডিয়া ক্লিয়ার হবে। এবং এই টেস্টগুলো কিন্তু করতেই হবে, যখনই কোনো ট্রান্সফরমারকে তোমরা কোনো জায়গায় ইনস্টল করবে, ইনস্টলেশনের আগে এই টেস্টগুলো কিন্তু করেই ইনস্টল করতে হবে, তাই এই আইডিয়াগুলো থাকা জরুরি। ঠিক আছে, এবং ট্রান্সফরমার তো তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রি হোক ট্রান্সফরমার তো থাকবেই, ট্রান্সফরমার ছাড়া তো সম্ভব নয়। মানে খুব স্মল স্কেল ইন্ডাস্ট্রি না হলে, যেখানেই আমাদের একটু লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ বাল্ক পাওয়ার যেখানেই আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু ট্রান্সফরমার অবশ্যই আছে। ঠিক আছে, সেই ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টেস্টিং বা সাবস্টেশনের ক্ষেত্রে ট্রান্সফরমার তো একদম খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। তো ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টেস্টিং সংক্রান্ত আইডিয়া তোমাদের এই চ্যাপ্টারটা পড়লে তৈরি হবে। এবং তারপরে হচ্ছে টেস্টিং তো হয়ে গেল, টেস্টিং এর পরে হচ্ছে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স অ্যান্ড রুটিন মেইনটেনেন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার্স অ্যাজ পার IS 10,028 এবং 1981 সালে এটা বার হয়। তো ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার যেখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয় সেই ট্রান্সফরমারগুলোর ক্ষেত্রে কি কি ধরনের প্রিভেন্টিভ মেইনটেনেন্স এবং রুটিন মেইনটেনেন্স অ্যাক্টিভিটিগুলো করা জরুরি সেগুলো তোমরা এই চ্যাপ্টার পড়ে জানতে পারবে। তাহলে দেখো, তাহলে হচ্ছে তোমাদের এই যে 2 নাম্বার যে আউটকামটা ছিল টেস্ট সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফরমার, এটা স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, এবং তার ফলে এবং এটাও প্ল্যান অ্যান্ড ক্যারি আউট রুটিন অ্যান্ড প্রিভেন্টিভ মেইনটেনেন্স এটাও কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, 4 নাম্বার যেটা। ঠিক আছে, এবং তারপরেও আরো কতগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো একটু আইডিয়া আমরা ক্লিয়ার করি। ইউনিট 5-এ কি বলছে না টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইনসুলেশন।
ঠিক আছে, আমি আগেই বলেছি যে ইনসুলেশনটা একটা খুব ভাইটাল কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে। ওই ইনসুলেশনের যে মেটেরিয়ালস গুলো আছে সেই মেটেরিয়ালস গুলো কতটা পর্যন্ত টেম্পারেচার রাইজ উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, টেম্পারেচার রাইজের একটা ক্যাপাসিটি থাকে, মানে যে মানে বিভিন্ন জায়গায় যে ইনসুলেশন ব্যবহার করা হয় তাদের একটা লিমিট থাকে। এমন তো নয় যে আমি যত খুশি কারেন্ট বাড়িয়ে যাব, যত খুশি টেম্পারেচার রাইজ করিয়েই যাব, ভোল্টেজ অ্যাপ্লাই করিয়েই যাব, তারপরেও ইনসুলেশনটা যেমনকার তেমন থেকে যাবে, তেমনটা কিন্তু সম্ভব নয়। যত একটা প্রত্যেকটা ইনসুলেশনের একটা ক্যাপাসিটি আছে যে এত টেম্পারেচার পর্যন্তই এই ধরনের ইনসুলেশন সহ্য করতে পারবে, এর থেকে বেশি টেম্পারেচার রাইজ সে সহ্য করতে পারবে না। তো এই প্রপার্টিটার উপরে ভিত্তি করে ইনসুলেশনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো সেই ক্লাসিফিকেশনটা কি ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে তার একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, এবং সেই অনুযায়ী আমরা ইনসুলেশনের ক্লাসিফিকেশনসটা জানবো, এবং তারপরে জানবো যে কি কি ফ্যাক্টরসগুলো ইনসুলেশন মেটেরিয়ালের লাইফটাকে অ্যাফেক্ট করে, মানে কোন কোন ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে একটা ইনসুলেশন তার যে লাইফ সাইকেল, মানে কতদিন ইনসুলেশনটা চলবে, সেটা নির্ভর করছে কোন কোন ফ্যাক্টরের উপরে, সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে মেথডস অফ মেজারিং টেম্পারেচার অফ ইন্টারনাল পার্টস অফ ওয়াইন্ডিং অর মেশিন অ্যান্ড অ্যাপ্লাইং কারেকশন ফ্যাক্টর হোয়েন মেশিন ইজ হট। ঠিক আছে, কি করে আমরা কোনো জায়গায় মেশিনের মধ্যে বা ওয়াইন্ডিং এর মধ্যে টেম্পারেচার রাইজ হচ্ছে কিনা সেটা আমরা কি কি পদ্ধতিতে জানতে পারবো। ঠিক আছে, বাইরে থেকে তো দেখে বোঝা সম্ভব নয়, কিছু পদ্ধতি নিশ্চয়ই আছে যার থেকে আমরা জানতে পারবো যে ওই জায়গাটা গরম হচ্ছে বা ওয়াইন্ডিং এর এই জায়গায় গরম হচ্ছে, হিট হচ্ছে। তো সেই প্রসেসগুলো কি পদ্ধতিতে আমরা জানতে পারবো সেটা এখানে জানানো হবে। এবং তারপরে হচ্ছে প্রপার্টিজ অফ গুড ট্রান্সফরমার অয়েল, লিস্ট অফ এজেন্টস which contains the insulating contaminates the insulating oil, মানে একটা ট্রান্সফরমারের যে অয়েল, সেই ট্রান্সফরমার অয়েল ইজ এ গুড ইনসুলেটর আমরা জানি। এবার হচ্ছে তার কি কি ধর্ম থাকা উচিত, ট্রান্সফরমার অয়েলের কোন কোন প্রপার্টি থাকা উচিত সেগুলো আমরা দেখব, এবং কি কি কারণবশত ট্রান্সফরমারের মধ্যে যে অয়েল আছে সেটা কন্টামিনেটেড হয়। কন্টামিনেটেড মানে দূষিত, দূষিত হওয়ার ফলে তার ইনসুলেশন যে স্ট্রেংথটা, যতটা ভোল্টেজ সে উইথস্ট্যান্ড করতে নর্মাল কন্ডিশনে সমর্থ হতো, কন্টামিনেশন হয়ে গেলে কিন্তু সে অতটা ভোল্টেজ আর উইথস্ট্যান্ড করতে পারবে না, এবং তখনই তার ইনসুলেশনের ব্রেকডাউন ঘটবে। ইনসুলেশনের ব্রেকডাউন ঘটলেই ট্রান্সফরমার কিন্তু ব্রেকডাউন ঘটবে। ঠিক আছে, ট্রান্সফরমারটাও তখন ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমরা জানবো যে কি কি কোয়ালিটি থাকা উচিত এবং কি কি কারণে ট্রান্সফরমার অয়েল দূষিত হয় বা কন্টামিনেটেড হয়। তারপরে হচ্ছে যে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই ট্রান্সফরমার অয়েল তার যে ইনসুলেশন বা তার যে কোয়ালিটি সেটা বুঝবার জন্য, তার মধ্যে ইমপিউরিটি আছে কিনা সেটা বোঝার জন্য কিছু কিছু টেস্ট করা হয়, যেমন হচ্ছে অ্যাসিডিটি টেস্ট, স্লাজ টেস্ট, ক্র্যাকেল টেস্ট অ্যান্ড ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট। ঠিক আছে, এই টেস্টগুলো কি এবং কেন করা হয়? ঠিক আছে, কেন করা হয় তো বুঝতেই পারছো, এই টেস্টগুলো করার ফলে আমরা জানতে পারবো যে ট্রান্সফরমার অয়েলটা ঠিক আছে না তার মধ্যে কিছু কন্টামিনেশন হয়েছে, তার মধ্যে কিছু দূষিত পদার্থ যুক্ত হয়েছে, সেগুলো আমরা জানতে পারবো এই টেস্টগুলো করার মাধ্যমে। ঠিক আছে, তো এই টেস্টের মেথডগুলো জানতে হবে, কি পদ্ধতিতে এটা করতে হয়। তো এটা খুবই ভাইটাল, যেহেতু যখনই তোমরা কোনো জায়গায় কাজ করবে সেখানে তো ট্রান্সফরমার থাকবেই, এবং ট্রান্সফরমারের মেনটেনেন্সটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং তখন ওই ট্রান্সফরমার মেনটেনেন্স করতে গিয়ে প্রাথমিকভাবে তোমাদেরকে কিন্তু ট্রান্সফরমার অয়েলের এই টেস্টগুলো ক্যারি আউট করতে হবে। ঠিক আছে, এবং এর মাধ্যমে তোমরা জানতে পারলে যে ট্রান্সফরমার অয়েলটা ঠিক আছে কি নেই। যদি ঠিক থাকে তাহলে ভালো, যদি ঠিক না থাকে তাহলে ট্রান্সফরমার অয়েলটাকে বিশুদ্ধকরণ করতে হবে। বিশুদ্ধকরণ মানে হচ্ছে ফিল্ট্রেশন করা, ফিল্ট্রেশন অফ ইনসুলেটিং অয়েল। ঠিক আছে, ফিল্ট্রেশনের প্রসেস আছে, কি পদ্ধতিতে ফিল্টার করা হয়, ট্রান্সফরমার অয়েলকে কিভাবে ফিল্টার করবে সেটা এখানে জানানো হবে। নেক্সট হচ্ছে প্রোটেকশন অফ ইলেকট্রিক্যাল ইনসুলেশন ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনসুলেশনই ধরো, মানে একটা মেশিন তার মধ্যে ইনসুলেশন তো থাকবেই, এবার মেশিনটা যদি অনেক দিন না চলে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে ধরো একটা ট্রান্সফরমার বন্ধ আছে বা দীর্ঘ সময় ধরে একটা মোটর চলছে না, ঠিক আছে, তো সেখানে দীর্ঘদিন ধরে না চলবার ফলে কি হতে পারে, সেখানে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। ময়েশ্চার অ্যাবজর্ব করলে তার একটা ইলেকট্রিক্যাল ইনসুলেশন যেটা নর্মাল কন্ডিশনে থাকার কথা সেটা ডিটোরিয়েট করবে, এবং ডিটোরিয়েট করলে সেই অবস্থায় যদি আমরা চালু করে দিই
সেক্ষেত্রে কিন্তু ইনসুলেশনের ব্রেকডাউনও ঘটতে পারে। তাই কি কি প্রোটেকশন সেক্ষেত্রে ফলো করা উচিত চালু করবার আগে, দীর্ঘ সময় পরে যখন আমরা একটা ইলেকট্রিক মেশিন চালু করব তখন কি কি প্রসেস ফলো করা উচিত, প্রোটেকশন কি কি ফলো করা উচিত, সেগুলো আমরা দেখে নেব। এবং তারপরে হচ্ছে মেথডস অফ ক্লিনিং দ্য ইনসুলেশন কভার্ড উইথ লুজ ড্রাই ডাস্ট, স্টিকি ডার্ট, oily viscous films, procedure of cleaning and washing and drying of insulation and re-varnishing। ঠিক আছে, মানে এই যে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা বা ইমপিউরিটিস যেগুলো আমাদের ইনসুলেশনসগুলোর উপরে জমা হতে পারে, ঠিক আছে, সেই ইনসুলেশনের উপরে যদি নোংরাগুলো জমা হয় তাহলে তার ইনসুলেশন স্ট্রেংথ এমনিই কমে যাবে। তাহলে সেই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, ইনসুলেশনটাকে ঠিক করবার জন্য তাকে আবার রিভার্নিশিং করতে হবে। ঠিক আছে, তো সেই রিভার্নিশিং এর প্রসিডিওরটা কি, ঠিক আছে, এবং ভার্নিশ শুধু করলেই হবে না, সেটাকে আবার ইমপ্রিগনেশনও করতে হবে। তো সেটাই দেখো বলা হচ্ছে যে মেথডস অফ ইন্টারনাল হিটিং অ্যান্ড ভ্যাকুয়াম ইমপ্রিগনেশন। ঠিক আছে, এই ভ্যাকুয়াম ইমপ্রিগনেশন এই ব্যাপারটা কি, ঠিক আছে, এর মাধ্যমে কি করা হয় সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ইনসুলেশনের যে আছে বিভিন্ন ইকুইপমেন্টস এর মধ্যে, ট্রান্সফরমার হোক বা রোটেটিং মেশিন হোক, সেখানে যে ইনসুলেশনসগুলো আছে সেগুলোর কোয়ালিটিটাকে চেক করা, এবং কোয়ালিটি চেক করবার পরে যদি ইমপিউরিটি থাকে তাকে ঠিক করার জন্য কি কি টেস্ট করতে হবে। প্রথমত টেস্ট করে জানা যে ইমপিউরিটি আছে কিনা ট্রান্সফরমার অয়েলের ক্ষেত্রে, এবং যদি ইমপিউরিটি থাকে তাহলে ফিল্টার করার প্রসিডিওরটা জানতে হবে, এবং অন্যান্য মেশিনারির ক্ষেত্রেও বা যেখানে ওয়াইন্ডিং আছে সেখানেই যে সেখানে কিছু ইনসুলেশনগুলোর ওপরে কিছু ডাস্ট ডার্ট এগুলো জমা হয়ে গিয়ে থাকতে পারে এবং তার ফলে ইনসুলেশনের স্ট্রেংথটা কমে যেতে পারে। তো সেখানে রিভার্নিশিং করতে হবে এবং তার সাথে সাথে ভ্যাকুয়াম ইমপ্রিগনেশনও করতে হবে। এই প্রসিডিওরগুলো অ্যাকচুয়ালি কি সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার পড়ে তোমরা অ্যাকচুয়ালি মেশিনের যে কোনটা জানতে পারছো, এই চ্যাপ্টার পড়ার ফলে তোমরা জানতে পারছো যে অ্যাসার্টেন দ্য কন্ডিশন অফ ইনসুলেশন, ইনসুলেশনের যে কন্ডিশন, মানে ইনসুলেশনটা কোন কন্ডিশনে আছে, ঠিকঠাক আছে কি নেই, এবং তার ফলে যদি না থাকে তার কিভাবে মেরামতি করা যেতে পারে এবং তার জন্য কি রিভার্নিশিং এর প্রয়োজনীয়তাটাই বা কি জন্য হয়, সেগুলো সব যে এই যে লার্নিং আউটকামটা যে 6 নাম্বার, সেটা তোমাদের এই চ্যাপ্টার পড়ার ফলে স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনসুলেশন সংক্রান্ত ব্যাপার। তারপরে দেখো 6 নাম্বার চ্যাপ্টার বা ইউনিট, সেখানে কি বলছে, সেখানে বলছে দ্য ট্রাবল শুটিং অফ ইলেকট্রিক্যাল মেশিনস অ্যান্ড সুইচ গিয়ার। ট্রাবল শুটিং মানে হচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে সেই প্রবলেমটাকে খুঁজে বার করা, এটাই হচ্ছে ট্রাবল শুটিং, এবং সেটাকে সারানো। ঠিক আছে, তো এখানে প্রথমত কি বলছে না, সিগনিফিকেন্স অফ ট্রাবল শুটিং অফ ভেরিয়াস ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড ডিসক্রাইব দ্য প্রসিডিওর ফর দ্য সেম। মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মেশিনারিতে কি কি ধরনের ট্রাবল শুটিং, মানে প্রবলেম কি কি আসতে পারে সেটা তো জানতেই হবে, কমন কিছু প্রবলেম, এবং সেই প্রবলেমের ক্ষেত্রে ট্রাবল শুটিং মানে সেই প্রবলেম সমাধান কি কি পদ্ধতিতে করা যেতে পারে তার একটা ধারণা বা প্রসিডিওর এখান থেকে আমরা জানতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য। তারপরে বলছে দেখো ভেরিয়াস টাইপস অফ ফল্টস, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ইন দ্য ইলেকট্রিক্যাল মেশিনস অ্যান্ড দ্য রিজনস অফ দেয়ার অকারেন্স। মানে কোথাও মেকানিক্যাল ফল্ট হতে পারে, কোথাও ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে, কোথাও ম্যাগনেটিক যে কোর মেটেরিয়াল সেখানে কোথাও ফল্ট হতে পারে। ঠিক আছে, ফল্ট তো বিভিন্ন রকমের হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো একটা মোটর আছে, মোটর ধরো একটা আছে এরকম, ঠিক আছে, সেই মোটরটা থেকে কিছু লোড চলছে। ঠিক আছে, এই মোটর থেকে মোটরে আমরা সাপ্লাই দিচ্ছি, মোটরের শ্যাফটের সঙ্গে কোনো লোড কানেক্টেড আছে, সেটা চলছে। এখন এই মোটরটা যদি স্টার্ট হতে না চায় তো তার কি কি কারণ হতে পারে, হয়তো মোটরের যে এখানে লোড যেটা আছে সেটা হয়তো জ্যাম হয়ে গেছে, মানে সেটাতে কোনো মেকানিক্যাল জ্যাম তৈরি হয়েছে যার জন্য রোটরটা ঘুরছে না। মানে মোটরের ইলেকট্রিক্যাল সার্কিটের কোনো প্রবলেম নেই, মোটরে আমরা সাপ্লাই দিচ্ছি, মোটরের ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স তৈরি হচ্ছে, মোটর ঘুরতেও চাইছে, কিন্তু ম্যাগনেটিক মানে মোটর ঘুরতে চাইলে কি হবে, মোটরের যে শ্যাফটের সঙ্গে কানেক্টেড লোড যেটা আছে সেখানে কোথাও একটা জ্যাম হয়ে আছে, তাহলে মোটর চলতে পারবে না, মানে ওটা একটা ব্লক রোটর কন্ডিশনের মতো ব্যবহার করবে। ঠিক আছে, তো এই যে ধরনের মেকানিক্যাল জ্যাম, এটা হচ্ছে একটা ফল্ট, এটা হচ্ছে মেকানিক্যাল ফল্ট। আবার এমনও হতে পারে মোটরের যে বিভিন্ন ওয়াইন্ডিংটা মোটরের মধ্যে যে স্টার কানেক্টেড ওয়াইন্ডিং থাকে কোথাও হয়তো খুলে গেছে,
একটা একটা ওয়াইন্ডিং খুলে গেছে হয়তো একটা ফেজে, তাহলে মোটরটা স্টার্ট হতে চাইবে না বা সিঙ্গেল ফেজ মোটরের মতো কাজ করতে চাইবে। ঠিক আছে, 3 ফেজ মোটর আর ওটা থাকলো না, এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট। মানে ফল্ট বিভিন্ন রকমের হতে পারে, আইদার মেকানিক্যাল ফল্ট হতে পারে, অথবা ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে, অথবা ম্যাগনেটিক সার্কিটেও ফল্ট হতে পারে। মানে মোটরের যে কোর মেটেরিয়াল সেখানেও কোনো জায়গায় ফল্ট হয়ে থাকতে পারে, তার ফলেও মোটরটা হয়তো ঠিক মতো চলছে না, সেটা হতে পারে। তো এইরকম ট্রান্সফরমারের ক্ষেত্রেও এটা সম্ভব। তো বিভিন্ন মেশিনারির ক্ষেত্রে কি কি ধরনের ফল্ট হতে পারে, মূল কি কি ধরনের ফল্ট হতে পারে সেইগুলো আমরা জানবো, এবং তার সেই ফল্টগুলোর ক্ষেত্রে কি কি প্রসেসে সেই ফল্টকে রেকটিফাই করা যেতে পারে সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে, এবং তারপর কিছু কিছু কমন টুলস যেমন হচ্ছে বিয়ারিং কুলার, পিলার গেজ, ডায়াল ইন্ডিকেটর, স্পিরিট লেভেল, ব্লোয়ার, ব্রোলার, ঠিক আছে, ইত্যাদি মানে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্টস গুলো আছে, এই ইকুইপমেন্টস গুলো কি কারণে ব্যবহার করা হয় সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রাবল শুটিং চার্টস ফর সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ট্রান্সফরমার্স। মানে একটা চার্ট আমরা দেখবো যে চার্টের আকারে, তালিকার আকারে, যে এই ফল্ট হলে এই প্রসেস ফলো করো, মেকানিক্যাল ফল্ট হলে এই কাজ করো, ইলেকট্রিক্যাল ফল্ট হলে এইভাবে প্রসিড করো। ঠিক আছে, ট্রান্সফরমারের ক্ষেত্রেও দেখবো, মেকানিক্যালের ক্ষেত্রেও, ট্রান্সফরমারের ক্ষেত্রেও দেখবো, এবং বিভিন্ন রোটেটিং মেশিন যেমন সিঙ্গেল অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন মোটর তাদের ক্ষেত্রেও আমরা দেখবো। ঠিক আছে, কি কি ধরনের ফল্ট হতে পারে সেই ফল্টের রেকটিফিকেশনের কিছু ফ্লো চার্ট আমরা দেখবো। এবং তারপরে হচ্ছে কমন ট্রাবলস ইন দা এইচভি অ্যান্ড এলভি সুইচ গিয়ার, কন্ট্যাক্টর অ্যান্ড ব্যাটারিজ। সুইচ গিয়ার মানে তোমরা জানো সার্কিট ব্রেকার, সেটা হচ্ছে হাই ভোল্টেজ সুইচ গিয়ার হতে পারে, লো ভোল্টেজও হতে পারে। হাই ভোল্টেজ সুইচ গিয়ার মানে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার অথবা SF6 টাইপের সার্কিট ব্রেকার। সেখানে যদি সুইচ গিয়ার ব্যবহার করা হয়, তার কন্ট্রোল সার্কিটে বা তার পাওয়ার সার্কিটে কোথায় কি সমস্যা হতে পারে সেগুলো রেকটিফিকেশন কি করা যায়। এবং কন্ট্রাক্টর, ঠিক আছে, কন্ট্রাক্টরটা কি জিনিস, ঠিক আছে, যে এদের যে কন্ট্রোল সার্কিট সেখানে কন্ট্রাক্টরের খুব ব্যবহার আছে, এবং এর যে পাওয়ারটা, এই যে কন্ট্রোল সার্কিট সুইচ গিয়ারের ক্ষেত্রে যে কন্ট্রোল সার্কিট, সেটা পাওয়ারটা কি পাওয়ার থাকে, কন্ট্রোল সার্কিটে কি পাওয়ার দেওয়া হয় জানো তোমরা? আমি কিন্তু এর আগে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন করাতে গিয়ে কন্ট্রোল সার্কিটের কথা একবার বলেছিলাম, এখানে কি পাওয়ার দেওয়া হয়। কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে কি কি পাওয়ার দেওয়া হয় বলো? কন্ট্রোল সার্কিটে আমরা কিন্তু ডিসি পাওয়ার দিই। ঠিক আছে, কন্ট্রোল সার্কিট তোমরা দেখেছো ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে ডিসি ব্যাটারির মাধ্যমে আমরা ডিসি পাওয়ার দিয়ে থাকি। ঠিক আছে, তো সেই সমস্ত জায়গায় যে কি কি প্রবলেম হতে পারে, কমন প্রবলেমস, সেগুলো কিভাবে আমরা রেকটিফাই করব সেগুলো জানা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট 6 এর মধ্যে। ইউনিট 7 এর মধ্যে হচ্ছে ইনস্টলেশন। ঠিক আছে, কোনো মেশিনারি নতুন যদি আসে তাকে ইনস্টল করবার জন্য কি কি প্রসেস ফলো করা যেতে পারে, এবং তার জন্য কি করসপন্ডিং কি আইএস কি আছে সেটা আমরা দেখব। মেশিনের ফাউন্ডেশন, মানে মেশিনটাকে যে জায়গায় আমরা বসাবো প্রথমত সেখানে একটা ফাউন্ডেশন বানাতে হবে, সেই ফাউন্ডেশন কি পদ্ধতিতে বানানো যেতে পারে সেই সংক্রান্ত গাইডলাইন। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিকমতো অ্যালাইনমেন্ট চেক করতে হবে, যদি মিস অ্যালাইনমেন্ট থাকে সেটা কিভাবে ঠিক করা যেতে পারে। তারপরে হচ্ছে মেশিনটাকে কিভাবে আমরা ড্রাই আউট করতে পারি ফার্স্টে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের মেশিন, সেগুলো যখন কোনো ম্যানুফ্যাকচারিং সাইট থেকে কোনো মানে আমাদের যেখানে ইনস্টল করতে হবে সেই জায়গায় আসবে, সেখানে সেটাকে আনলোডিং কিভাবে করতে হয়, বা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে গেলে কিভাবে সেটাকে লোডিং করতে হয়, সেই সমস্ত কাজে লিফটিং কিভাবে করা হয়। ঠিক আছে, এই হেভি ইকুইপমেন্টস, একটা ট্রান্সফরমার অনেক ভারী হতে পারে, একটা অল্টারনেটর প্রচুর একটা ভারী একটা জিনিস হতে পারে, সেগুলোকে আমরা কিভাবে আনলোডিং করব বা লোডিং কিভাবে করব, সেটার জন্য কি কি টুলস ইউজ করা যেতে পারে, এবং কি কি লিফটিং পারপাসে কি টুলস ইউজ করা যেতে পারে, সেগুলো সংক্রান্ত কিছু ধারণা আমরা এখান থেকে পাবো। এবং তারপরে হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ দ্য ট্রান্সমিশন টাওয়ার্স, ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশন যে টাওয়ারের মাধ্যমে হয় সেখানে আমরা সেগুলোকে কিভাবে ক্লাসিফাই করতে পারি, এবং সেই টাওয়ার ইনস্টলেশন মানে একদম মানে একদম ফাউন্ডেশন থেকে স্টার্ট করে একটা টাওয়ার বসিয়ে সেখানে কন্ডাক্টরকে কানেক্ট করা পর্যন্ত এই টোটাল প্রসিডিওর সম্পর্কে একটু আইডিয়া তোমাদের থাকা দরকার। ঠিক আছে, যদি কেউ কোনো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কাজ করো, যে যারা এই সমস্ত ইরেকশনের কাজ করে, ট্রান্সমিশন টাওয়ার ইরেকশনের কাজ করে, সেখানে তোমাদের এই অভিজ্ঞতা খুব কাজে দেবে। ঠিক আছে, এই আইডিয়া তোমাদের কাজে দেবে।
তো প্রাথমিক কিছু আইডিয়া থাকা জরুরি। তো এটা হয়ে গেল ইউনিট 7 অ্যান্ড লাস্টলি হচ্ছে ইউনিট 8, যেটা হচ্ছে আর্থিং। ঠিক আছে, আর্থিং কেন জরুরি, ঠিক আছে, আর্থিং এর প্রয়োজনীয়তাটা কেন ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে পড়ব। নেক্সট হচ্ছে স্টেপ অ্যান্ড টাচ পোটেনশিয়াল, এই ব্যাপারটা কি, ঠিক আছে, স্টেপ এবং টাচ পোটেনশিয়াল। আর্থ রেজিস্ট্যান্সকে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে, আর্থের যে রেজিস্ট্যান্স যত কম থাকবে তত ভালো আমরা জানি, তার রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট সেটা দেখব। নেক্সট হচ্ছে মেথডস অফ আর্থিং, মানে আর্থিং কি কি পদ্ধতিতে করা যেতে পারে, তার বেশ কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা দেখব। সাবস্টেশন এবং ট্রান্সমিশন টাওয়ার আর্থিং, সাবস্টেশনের ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল আর্থিং ইউজ করি এবং ট্রান্সমিশন টাওয়ারের আর্থিং এর জন্য আমরা কিছু স্পেশাল টেকনিক্স ইউজ করি, সেগুলোও জানবো। এবং ট্রান্সফরমারের নিউট্রাল, আমরা জানি ট্রান্সফরমার মূলত আমরা যেগুলো দেখে থাকি স্টার DYN 11 টাইপের ট্রান্সফরমার, অথবা যেটা জেনারেটিং ট্রান্সফরমার হয় সেটা হচ্ছে প্রাইমারি সাইডটা স্টার থাকে, সেকেন্ডারিটা ডেল্টা থাকে। যাই হোক, তো এখানে যে ট্রান্সফরমারের যে স্টার সাইড যেটা থাকে সেখানে যে নিউট্রাল পয়েন্ট সেটাকে কিন্তু আর্থিং করা থাকে, এবং সেই নিউট্রালকে আর্থিং করবার জন্য কিছু স্পেশাল প্রসিডিওর আছে নিউট্রাল আর্থিং এর, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো তোমাদের যখন তোমরা ট্রান্সফরমার বা কোনো ট্রান্সমিশন টাওয়ার বা কোনো সাবস্টেশন যখন ইনস্টলেশনের কাজে যুক্ত থাকবে বা কোনো এমন সংস্থায় যুক্ত থাকবে যেখানে এই কাজগুলো করা হয়, তখন কিন্তু এই কাজগুলো সংক্রান্ত যে আইডিয়া সেগুলো তোমাদেরকে কাজ করতে সাহায্য করবে। ঠিক আছে, এগুলো ইনস্টলেশনের কাজে আর্থিং তো সমস্ত জায়গাতেই কাজে লাগে, এই আর্থিং এর আইডিয়াটা খুবই জরুরি, এবং বিশেষ করে এই শেষের যে পয়েন্টসগুলো এগুলো হচ্ছে এই সংক্রান্ত যদি কোনো সংস্থার সঙ্গে যুক্ত কেউ থাকে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই হলো মূলত তোমাদের একটু ওভারভিউ দিয়ে দিলাম যে কি কি চ্যাপ্টার আছে। টোটাল 8খানা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে। 70 নম্বরের হচ্ছে পেপার থিওরিটিক্যাল, 30 নম্বর ইন্টারনাল, এবং এর সঙ্গে একটু সেশনাল পেপারও আছে। ঠিক আছে, কিছু সেশনাল একটা পেপারও সেশনাল পেপারের কি আছে, সিলেবাসটা দেখা যাচ্ছে না, যাই হোক এটা সেশনালও আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মানে এই সাবজেক্টটা সংক্রান্ত ব্রিফ আইডিয়া আমি একটু দিয়ে রাখলাম আজকে। পরের দিন থেকে আমি প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করব, সেফটি। ঠিক আছে, তারপর আস্তে আস্তে স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের যে মেশিন যেগুলো পড়েছো তোমরা সেগুলোর একটু আইডিয়া নিয়ে রাখো, কারণ সেগুলো তোমাদের হেল্পফুল হবে। এই মেশিনের যে টেস্টিং, মেশিনের যে কনস্ট্রাকশন, সেগুলোর আইডিয়া থাকলে এই চ্যাপ্টারগুলো বুঝতে তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, আরো কোনো বক্তব্য আছে এই সিলেবাসের উপরে? স্যার বলছি রেফারেন্স কোনো বই কি পড়তে পারি এটার? দেখো, রেফারেন্স বই সেভাবে আমার কাছেও নেই, তবে এখানে দুখানা বইয়ের নাম আছে। ঠিক আছে, এখানে দুখানা বইয়ের নাম আছে, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো। ঠিক আছে, আমি এটা দেখতে পাচ্ছি না, তবে তোমরা এই দুটো বইয়ের মধ্যে কি কোনো একটা কিনে নিতে পারো। ঠিক আছে, তারলোক সিং এর বই অলরেডি তোমাদের একটা, তো এতে আছে ইডিএসি যেটা সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন অ্যান্ড কস্টিং, সেই তার মধ্যে তো আছে। VS রাও তার একটা বই আছে। ঠিক আছে, তো তোমরা দেখো এই দুটো বইয়ের মধ্যে তোমরা একটা পারচেজ করতে পারো।